গতকাল রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে শুরু হলো অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই, সেক্ষেত্রে সহায়তা দেবে সরকার এবং কমিশন। নতুন বাংলাদেশ গড়ার পথে অভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ নিয়ে আজ আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন সাইয়েদ আব্দুল্লাহ, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও অনলাইন অ্যাক্টিভিস্ট। সেই সঙ্গে আরও আছেন শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। যেমনটি আগেই জানিয়েছে, গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ নিয়ে আজ আলোচনা করব। সাইয়েদ আব্দুল্লাহ, আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই, প্রত্যাশার প্রাপ্তির সমীকরণ কতটা মিলেছে 6 মাসে? প্রত্যাশার প্রাপ্তির কথা যদি বলেন, তাহলে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবং তার সরকারের কাছে পাহাড় সম প্রত্যাশা কিন্তু আছে, এবং এটা হঠাৎ আসলে স্বাভাবিক। বিগত 15 বছরে মানুষের এতটা নিষ্পেষিত ছিল যে হঠাৎ করেই সবারই কিন্তু দাবি দেওয়া আছে। বাংলাদেশের র্যান্ডম যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, তাদেরও বৈষম্যের জায়গাটা আছে এবং তারাও চাচ্ছে ওই জায়গা থেকে মুক্তি পেতে। এই জন্য যেটা হচ্ছে, প্রত্যেকে এত পরিমাণ প্রত্যাশা রাখছে যে প্রত্যাশাগুলো মিট আপ করার ক্যাপাসিটি এই গভর্নমেন্টের নাই। কারণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপাসিটিতে বলতে পারি এই সরকার ডেফিনেটলি আমাদের সরকার, এই সরকারকে সফল হতেই হবে বাংলাদেশের জন্য, এটা যেমন সত্য, একই সাথে এই সরকারের অনেক জায়গায় অনেক সীমাবদ্ধতার জায়গাটা আছে, এটাও বুঝতে পারাটা খুব বেশি মাত্রায় জরুরি। এই সরকার ইচ্ছা করলেই অনেক ধরনের সংকট দূর করতে পারবে না। দেখেন, অনেকে যেটা মনে করে যে এই সরকার বোধহয় সবই পারবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, রাজনৈতিক সংকট রাজনৈতিক দলগুলারই কাভার করতে হয়, রাজনৈতিকভাবেই সেটা মোকাবেলা করতে হয়। আপনি রাজনৈতিক একটা সংকট অন্য কোনোভাবে সিভিল সোসাইটির নর্মসের মাধ্যমে সেটা সমাধান করতে পারবেন না। বিগত দিনগুলোতে এই যে এত 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 আন্দোলন হচ্ছে, যেমন এই যে ঢাকার রাস্তায় আজকে সিএনজি অটো চালকরা তারা আন্দোলন করা শুরু করলো যে তারা কর্মবিরতি দিয়েছে। তার কারণটা কি? তাদের একটা জরিমানা করার বিধান চালু করা হচ্ছিল, তারা এটা চায় না। না করার কারণে তারা কিন্তু বিভিন্ন রাস্তা আটকে তারা দাঁড়িয়ে গেল এবং ফাইনালি এই সিদ্ধান্তটা প্রত্যাহার করে নিতে হলো। এখন কথাটা হলো, এই যে করার ক্যাপাসিটি, আপনি একটা নির্দেশনা দিলেন, কিন্তু আপনার করার ক্যাপাসিটিটা আছে কিনা এক্সিকিউট করার, এই ব্যাপারটা ডিল করার দায়িত্ব কার? সরকারের। কিন্তু নিঃসন্দেহে সরকারের সেই ক্যাপাসিটিটা নাই। অনেক জায়গায় অনেক দাবি দেওয়া যেটা আছে, অনেক জায়গায় মনে হচ্ছে এই দাবি দেওয়াগুলো টাইমলি ছিল না, আবার অনেক জায়গায় অযৌক্তিক দাবি দেওয়াও ছিল। যেমন ঠিক এই সরকার গঠন করার কয়েকদিনের ভেতরে আনসারদের হঠাৎ করে মনে হলো যারা টেম্পোরারি ভাবে চাকরিতে ঢুকেছে তাদেরকে পার্মানেন্ট করে ফেলতে হবে। তাদেরও অনেক নানা বঞ্চনার গল্প থাকতে পারে, তাদেরও অনেক নানা জায়গায় বৈষম্যের কথা থাকতে পারে, তাদের জীবনমান উন্নয়নের কথা থাকতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু ওই সময়ে কি একটা টাইমলি কোনো আন্দোলন ছিল? এবং ওই সময়ে আনসারের সাথে যারা সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিল, তারা কিন্তু এই বিগত ফ্যাসিবাদের তারা দোসর ছিল এবং তারা বিভিন্নভাবে এটাকে নাকি ষড়যন্ত্র ছিল, সে প্রশ্নও কিন্তু এসেছে। সেটা প্রশ্নই না, আমি বলবো নিঃসন্দেহে সেটা একটা ষড়যন্ত্রই ছিল। সো এই টাইপ যে ধরনের সংকট থাকবে সেটা তো সরকার মোকাবেলা করতে পারবে না। আবার সরকারকে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে আগ্রহী না, কারণ এমন অনেক জায়গা আছে যে জায়গায় দেখানোর মতো কাজ হচ্ছে। যেমন পলিথিন নিষিদ্ধকরণের মতো কিছু কথা হচ্ছিল, সেটা কি বাস্তবায়ন হয়েছে? অনেক মেইন কাজটা বাদ দিয়ে খুবই চোখে লাগে এমন টাইপ আলোচনা বা মুখরোচক আলোচনার ভেতরেও এই সরকার নানা জায়গায় ঢুকে গেছে। আবার অনেক জায়গার যে ঘটনাগুলো ঘটেছে, রাজনৈতিক দলগুলো আমি বলছি না তারা একদম সলিড হয়ে গেছে, তারা খুব ভালো কাজ করছে। রুট লেভেলের রাজনৈতিক জায়গায় অনেক সংকটের জায়গাটা আছে। অনেক রুট লেভেলের নেতাকর্মীরা আওয়ামী লীগের যেসব অপকর্ম ছিল অনেক জায়গায় তারা রিপ্লেস হয়েছে, অনেক জায়গায় চাঁদাবাজি হয়েছে, প্রতিষ্ঠান দখলের মতো কাজ চলছে, মারামারি হানাহানি এটাও চলছে। বাংলাদেশ একদিনে পুরোপুরি স্বর্গ হয়ে যাবে এটা আমিও বিশ্বাস করি না, সম্ভবত আপনি কেউই বিশ্বাস করেন না। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে, রাজনৈতিক দলগুলার ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর একটা প্রয়াস এই সরকারের দেখা যাচ্ছে। ধরেন বাজারে সিন্ডিকেট চলছে, খুব সহজে সয়াবিন তেলের দাম কত? বাজারে যাওয়ার পরে যে দামে সয়াবিন তেলের 1 লিটার কিনতে হচ্ছে অলমোস্ট 200 ছোঁয়াছুঁই হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত হতাশাজনক। দায়টা কি দেওয়া হচ্ছে? সিন্ডিকেট আছে, দায় চাপানো হচ্ছে। এবং সম্প্রতি অর্থ উপদেষ্টা যেমনটি বলেছে যে এখন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে 3টি পক্ষ, কিন্তু সিন্ডিকেটকে আমার কথা যেটা সিন্ডিকেট, আমি এই কথা বারবার করে বলি, সিন্ডিকেটকে ধরার দায়িত্ব অ্যাবসলিউটলি সরকারের। আমি তো দেখতে চাই সিন্ডিকেট কোনো জড় পদার্থ না, সিন্ডিকেট মানুষই চালায়। সেই মানুষদেরকে সরকার গ্রেপ্তার করুক। এত না ডেভিল হ্যান্ড চলছে, যৌথ বাহিনীর অভিযান চলছে কতগুলো মাস ধরে,
আমরা ফ্যাসিবাদী সরকারি মন্ত্রীদের কিন্তু বলতে শুনেছি যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। এই সিন্ডিকেটে হাত দেওয়ার জন্য ব্যাপারটা এইটা না, আমি বরং এটা দেখতে চাই যে সিন্ডিকেট যারা চালাচ্ছে যতই পলিটিক্যাল লিঙ্ক লবিং থাক তাদেরকে এই গভর্নমেন্টের লোকজন গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করার পরে তারপর যদি আমি দেখি রাজনৈতিক দলের নেতারা তাকে ছাড়িয়ে নেওয়ার কথা বলছে তখন কিন্তু দায়টা চাপানো যায়। কিন্তু আপনি গ্রেপ্তারই করছেন না আর আপনি রাজনৈতিক দলের কাঁধে বন্দুক রেখে গুলি করবেন, এটা খুব একটা আশাব্যঞ্জক কোনো কথা না। আরেকটা যেটা ব্যাপার আছে, সরকারের অবশ্যই অনেকগুলো সংস্কার করতে হবে, বাংলাদেশের স্বার্থে সংস্কারের একটা পাবলিক ডিমান্ড কিন্তু তৈরি হয়েছে। কিন্তু অনেক জায়গায় আনরিয়ালিস্টিক অনেক কথাবার্তাও আছে, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনও আছে। পলিটিক্যাল দলগুলোকে শত্রু বানিয়ে দিয়ে এই জাতীয় একটা অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার কোনোদিনও ভালো কিছু করতে পারে না। আবার যে কাজটা আছে, রাজনৈতিক দলগুলোকে কিন্তু শুধু বললেই হবে না, তাদেরও কনফিডেন্সটা নিয়েই কাজটা করতে হবে। আবার রাজনৈতিক দলগুলোর ভিতর যে সংস্কারের দরকার আছে সেটাও এই গভর্নমেন্টের মিট আপ করতে হবে। এট দ্য সেম টাইম আর একটা ব্যাপার আমার কাছে মনে হয়, এই গভর্নমেন্টের ধরেন উপদেষ্টা মণ্ডলী যারা যারা আছেন, যদি এইটা 21-22 না হয়ে যদি 30 জন হতো, 35 জন হতো, কোন সমস্যাটা হতো? এই সরকার তো সিরিয়াস লেভেলে ওভারবার্ডেন। একজনের আওতায় দেখবেন 2-3টা করে মিনিস্ট্রি অ্যালোকেট করা আছে, এক একজন উপদেষ্টা দেখবেন সপ্তাহে একটা মিনিস্ট্রিতে একবার যেতে পারছেন। সো কাজের কিন্তু জট তৈরিটা হয়ে যাচ্ছে। এটা বাড়ালে কি খুব বেশি মুশকিলের জায়গাটা হতো? সেটা কিন্তু হতো না। আবার অতি বৃদ্ধরা যেমন আছে, অতি তরুণরাও আছে, কিন্তু মাঝের যে একটা বিশাল বড় গোষ্ঠী আছে যারা ব্রিজ হিসেবে কাজ করতে পারতো, যারা সিরিয়াস লেভেলের এক্সপার্টিস ছিল, তাদেরকেও কিন্তু অনেক ক্ষেত্রে নেওয়া হয় নাই। কাজের সংকটের জায়গাটা অনেক জায়গাতে আছে। এবং এই মুহূর্তে আরেকটা যেটা ব্যাপার, মানুষের আমার কাছে যদি মনে হয় যে সরকারের অনেক জায়গায় সফলতা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হবেন এটাই তো সবাই প্রত্যাশা করে, উনি ব্যর্থ হবেন এটা কেউই দেখতে চায় না। বেসিক্যালি কূটনৈতিক জায়গায় তার অনেক সুস্পষ্ট ভূমিকা দেখা যাচ্ছে, এটা খুবই প্রেইজওয়ার্দি মুভ। একই সাথে আরো কিছু কিছু জায়গা দরকার ছিল, যেমন ভারতকে ডিল করার প্রশ্নে, আওয়ামী লীগকে ডিল করার প্রশ্নে। আওয়ামী লীগের যে বিচার কিভাবে হবে সেই বিচারের কাজটা কিন্তু খুব একটা ত্বরান্বিত হচ্ছে না। বিচার মানে অনেকে ভুল করে, মনে করে বিচার হয়ে যাওয়া জরুরি। বিং এ স্টুডেন্ট অফ ল, আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এত কুইক বিচার কাজ সম্পন্ন করা যায় না, এতে করে বিচারের ত্রুটি থাকে। যে কাজটা শাহবাগের টাইমে হয়েছে, শাহবাগে কি করা হয়েছে, প্রত্যেকটা বিচার কিন্তু ত্রুটিপূর্ণ বিচার ছিল। তার আউটপুট যেটাই হোক না কেন, বিচার ব্যবস্থা ত্রুটিপূর্ণ হতে পারে না। আমার কথা, আওয়ামী পারপেটেটর যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, তারপর একটা বিচার শেষ করতে 2, 3, 4, 5, 7 বছর যা লাগে লাগুক, কিন্তু গ্রেপ্তারিত হয় নাই। এমনকি আজকের খবরেই যদি দেখেন, পেপার পত্রিকা খুলে দেখলাম শীর্ষ সন্ত্রাসীরা, যারা একদম ট্যাগ মার্কা শীর্ষ সন্ত্রাসী, তারা জামিনে বের হয়ে গেছে, বিদেশে চলে যাচ্ছে। এই ব্যর্থতা কার? রাজনৈতিক দলগুলার নাকি এই সরকারের? অনেক জায়গায় ভুলভাল নিয়োগ হয়েছে না? এখনো ডিফেন্সের এক্স ডিফেন্স অফিসার যারা আয়নাঘর তৈরি করেছিল, যারা মানুষকে নির্মমভাবে মেরে ফেলেছে, যারা ইলিয়াস আলীর মতো মানুষকে একেবারে মেরে ভাসিয়ে দিয়েছে নদীতে, এবং তারপর তার ওয়াইফ এবং সন্তানদের সাথে কি ধরনের নিকৃষ্টতম নাটক মঞ্চায়ন করেছে, তাদের কি বিচার হচ্ছে? অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তারা দেশের ভেতরে আছে, গ্রেপ্তার করা হয় নাই। অনেক পুলিশ যারা ভোট রিগিং করেছিল, তাদের কি বিচার হয়েছে? অনেক ডিসি বলেন, সচিবালয়ের লোক বলেন, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? অনেক বড় ডেভিলদের বাদ দিয়ে ছোট ছোট শয়তানদেরকে ধরা হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু মানুষের ক্ষোভের জায়গাটা তৈরি করে। এবং বলা হচ্ছে যে স্টার ডেভিলরা তো ইতোমধ্যেই আসলে আত্মগোপনে চলে গেছে, অবশ্যই আত্মগোপনে চলে গেছে। এবং আরেকটা যেটা ব্যাপার আমি সবসময় বলি, এই বাংলাদেশকে জাহান্নাম বানানোর জন্য যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, তারা কিন্তু বাইরে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই কাজটা কেন করা হয়েছে? পুলিশের যারা ডিরেক্ট মানুষ খুন করেছে ধরে ধরে, তাদেরকে কি সবাইকে বের করে দেওয়া হয়েছে? সচিবালয়ের অবস্থা কি? এগুলো তো ঠিক করা হয় নাই। এই জায়গাগুলো যদি ঠিক না করা হয়, তাহলে আপনি কিভাবে আশা করেন আপনার স্ট্যাবিলিটিটা থাকবে? রুট লেভেলে আমি তো ঘুরে বেড়াই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গায় যেতে হয়। আমার এলাকা পাবনার সাথিয়া বেড়াতে আমি 3 দিন ধরে ঘুরে আসলাম, বহু মানুষের সাথে কথা বলেছি, মানুষের সাথে মত বিনিময় করেছি। মানুষ কিন্তু অনেকটা গ্রিভেন্সের জায়গাটা আছে। তবে গ্রিভেন্সের জায়গাটা কেউ যদি মনে করে আগেই ভালো ছিলাম, ব্যাপারটা এটাও আবার সঠিক না। অবশ্যই আওয়ামী রেজিমের চেয়ে অনেকে অনেক ভালো আছে, অনেক এক্সপেকটেশন যেহেতু আছে, ব্যর্থতার জায়গাটাও আছে, কিন্তু এই জায়গা থেকে অনেক কিছুতে প্রোগ্রেস করার হিউজ জায়গাটা আছে। এটা যদি না ধরা যায়, এই সরকারের কাছে যে ধরনের এক্সপেকটেশন আছে সেটা কিন্তু ফুলফিল হবে না। ধন্যবাদ জানাচ্ছি সাইদ আব্দুল্লাহ। শহীদুল ইসলাম, সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু হলো, সেই জায়গা থেকে একটু জানতে চাই, প্রথম অধ্যায়ের সফলতা ব্যর্থতাকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? জি, ধন্যবাদ আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদেরকে, আমার সহ আলোচক সাইদ আব্দুল্লাহকেও। তো অনেকগুলো কথা এসছে যে প্রথম অধ্যায়ের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যেই কথাটি বললেন। তো এই প্রথম অধ্যায়ে সফলতা কতটুকু, এটুকু যদি আমরা বিচার করতে যাই, তাহলে দেখব যে আসলে কথাটি হয়তো রিপিট হতে পারে যে আমাদের প্রত্যাশার জায়গা অনেক। এদেশে আমরা যেই
বর্তমান সরকারের কাছে যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, এদেশের বঞ্চিত বৈষম্য পীড়িত মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে কতটুকু তারা পেয়েছে সেই বিষয়টা আমরা যদি বিচার করতে যাই, তাহলে আমি বলবো যে যেই জায়গাগুলো দেবার ক্ষমতা এই সরকারের কতটুকু আছে সেটি বিচার করতে হবে, সেটি যেমন সত্য, আবার সেই জায়গায় তাদের আন্তরিকতা রয়েছে কিনা এই জায়গাটিও দেখার বিষয় রয়েছে। তো আমার মনে হয় যে যেই সরকার, বর্তমান সরকার, তো এই প্রত্যাশার জায়গায় তারা চেষ্টা করেছেন, কিছু কিছু জায়গায় তারা চেষ্টা করেছেন। সব কাজ তো তারা করতে পারবেন না, সুযোগও নাই সব কাজগুলো করবার জন্য, সব মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য। আজকেও আমি দেখে আসলাম যে শিক্ষকদের আন্দোলন চলতেছে, তো শিক্ষকদের একটি গ্রুপ ক্লাবের মধ্যে ঢুকে আমাকে বলতেছিলেন যে আমরা এই সমস্যা নিয়ে আসি। তো আমরা বললাম যে এই সমস্যাগুলো তো আপনাদের এই 6 মাসের না, এই সমস্যাগুলো তো দীর্ঘদিনের ছিল, তো আগে আপনারা আন্দোলন করেননি কেন? তারা বলেছে আমরা চেষ্টা করেছি আন্দোলন করতে, আমরা এখন যেভাবে রাস্তায় দাঁড়াতে পারছি সেই সময় রাস্তায় দাঁড়াবার সাহস আমাদের ছিল না। সুতরাং এটি একটি বিষয় রয়েছে যে আগের মানুষের দাবিগুলো তারা রাস্তায় এসে তারা দাবিগুলো জানাতে পেরেছে কিনা, তো প্রপার ওয়েতে তারা দাবিগুলো সেই সরকারের কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছাতে পেরেছে কিনা, এটি একটি বিষয় যেমন ছিল। আবার এখন যারা এই দাবিগুলো সরকারের কাছে রীতিমতো প্রতিদিনই তারা এই দাবিগুলো উত্থাপন করছে, সেই দাবিগুলো মেনে নেওয়ার মতো, সেই দাবিগুলো পূরণ করবার মতো ক্যাপাসিটি আছে কিনা সেটিও তো একটু দেখার বিষয়। যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমে পড়া কিংবা সড়ক অবরোধ করা, জনভোগান্তি তৈরি করা, সেটি কতটা যৌক্তিক? নিঃসন্দেহে আমি সেই কথাটি বলতেছিলাম যে এখন যেই সব দাবি নিয়ে যখন রাস্তায় নামছে তখন এই সরকার কি করবেন। তো সরকার প্রথম দিকে একটি বড় স্পেস দিয়েছিল, যাদের দাবি তারা এসে কথা বলবে। তো এখন দেখা গেল সেই দাবি জানিয়ে তারা রাস্তা থেকে যাচ্ছে না, রাস্তা তারা আটকে রাখছে, সেখানে অবস্থান করছে দীর্ঘদিন। এটি যেমন একটি দুঃখজনক ঘটনা। তো এই সরকারকে তো সময় দিতে হবে, এক। দুই হচ্ছে যে এই সরকারের মূল কাজ কি এখন সব দাবি মেটানো, নাকি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত শক্তির কাছে ক্ষমতা, নির্বাচিত একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে তাদের দায়িত্ব শেষ করবে। তো এখন তাদের দুটি কাজ একসাথে করতে হচ্ছে। যেমন একটি ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে সরকার ক্ষমতা এসেছে, আপনি দেখবেন যে এদেশের প্রশাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল, পুলিশ প্রশাসন ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এদেশের। এরপরে আমাদের ব্যুরোক্রেসি একেবারে আনস্টেবল হয়ে গিয়েছিল। সেই সময় ক্ষমতায় আসবার পরে খুব রাতারাতি এই দাবিগুলোকে পূরণ করার সুযোগ তাদের আছে কিনা সে বিষয়টিও বিচার করতে হবে আমাদেরকে। তো সেই সুযোগটি কতটুকু আছে সেটি আমরা যদি একটুভাবে একটু সাধারণভাবে আমরা একটু চিন্তা করতে যাই, আমরা যদি একটু যৌক্তিকভাবে চিন্তা করি, তাহলে আমরা বলবো যে সেই সক্ষমতা এই সরকারের নেই। কারণ হচ্ছে যে বিগত দিনে যেই একটি মন্ত্রী পরিষদ ছিল ফ্যাসিবাদী সরকারের আমলে, এই রাষ্ট্র চালাতো, তো প্রায় 52 জন বোধহয় মন্ত্রী ছিলেন। তো এখন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তো সেই তুলনায় অনেক কম, এবং তারা অনেকেই নতুন, এসেই তাদেরকে দায়িত্ব বুঝতেও তো সময় লাগবে। আর একজন উপদেষ্টার ঘাড়ে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব, এগুলো আসলে মিট আপ করা খুব কঠিন ব্যাপার। আমরা যাই বলি, আমাদের দাবি যতই থাকুক, সেই সময়টাও তাদের দিতে হবে। শহীদুল ইসলাম, আমাদের রাজনীতিতে একটি কথা বিগত সময় আমরা শুনেছি যে আমলাতন্ত্রের কাছে জিম্মির রাজনীতি। গণ অভ্যুত্থানের পরে এই বাস্তবতার কতটা পরিবর্তন আমরা ঘটাতে পেরেছি? কোনো পরিবর্তন ঘটেনি আমি বলবো। আমলাতন্ত্রের কাছে এখনো রাজনীতি যেমন জিম্মি ছিল, এখন সরকারও রাজনীতি আমলাতন্ত্রের কাছে জিম্মি আমি বলবো। কারণ হচ্ছে অরাজনৈতিক সরকার অরাজনৈতিক, কিন্তু আমলাতন্ত্রের যে বিষয়টি আপনি বললেন, আমলারা অরাজনৈতিক নয়। আমলারা যারা রয়েছেন এরা রাজনৈতিক নিয়োগ ছিল অধিকাংশ। এখন সেটি পরিবর্তন করবার জন্য একটা চেষ্টা হচ্ছে, কিছু পরিবর্তন হয়েছে, অধিকাংশই পরিবর্তন হয়নি। সুতরাং সেখানে একটি সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলো নিয়ে আপনি তাদের কাছ থেকে শতভাগ কাজ আশা করবেন, এটি যেমন যৌক্তিক না। আবার সেটি পরিবর্তন কেন করতে পারছে না এই সরকার, সেই জায়গাটিও আমাদের দেখতে হবে। তো আমরা যখন বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর আমলাতন্ত্রের যেখানে নয়, শুধু বাংলাদেশের যেই সেক্টরগুলোতে ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে, ফ্যাসিবাদকে যারা লালন পালন করেছে, তাদেরকে সেখান থেকে রিমুভ করতে হবে, সরাতে হবে। সেই দাবিটি আমরা যখন করেছি, এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দও করেছে, সাধারণ মানুষ করেছে, কিন্তু সেই কাজটি এখনও সঠিকভাবে করতে পারছে না। কি জন্য? সেই আমলাতন্ত্রের চাপেই এখনও সেই কাজটি উপদেষ্টা পরিষদ করতে পারছে না। সেখানে একটি আমলাতন্ত্রের ভিতর থেকে একটি চাপ রয়েছে। আপনারা দেখতে পাবেন যে একটি সংস্কার কমিশন করা হয়েছে, প্রশাসনিক সংস্কার কমিশন যেটি করা হয়েছে, তারা যখন কিছু কাজ হাতে নিলেন, সেখানে দুইটি
ভাগে বিভক্ত হয়ে গেলেন আমলারা, সেটি দেখেছেন। সেটি তারা আন্দোলন পর্যন্ত করতে দেখেছেন, আন্দোলন সভা সমাবেশ করেছে, যেটি তাদের জন্য করা বৈধ অবৈধ সেটির প্রশ্ন রয়েছে, সেই আন্দোলনটি তারা করেছে। এর মানে হচ্ছে যে ভিতরেও তারা শান্তিপূর্ণভাবে তারা কাজগুলো করতে পারছে না, যার কারণে আমাদের উপদেষ্টা পরিষদের কাছে আমরা যেই কাজগুলো প্রত্যাশা করছি তারা সেই সার্ভিসটা জনগণকে দিতে পুরোপুরি পারছে না, ভিতরে সমস্যাগুলো রয়ে গেছে। সুতরাং সেই সমস্যাগুলো তো ইন্ডিকেট করে আমার মনে হয় যে সেখানেও সংস্কার দরকার। সেই সংস্কারগুলো না হলে আমরা শতভাগ কাজ আশা করতে পারবো না তাদের কাছে। কিন্তু প্রশাসনের সংস্কার কতটা চ্যালেঞ্জিং সেই প্রশ্নও কিন্তু এসেছে। ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি আলোচনায়। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশ, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। সাইদ আব্দুল্লাহ গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা জানিয়েছেন সকলের মতামতের ভিত্তিতেই হবে জুলাই চার্টার, এবং কোন রাজনৈতিক দল কোন কোন ইস্যুতে একমত হয়েছে কিংবা দ্বিমত হয়েছে সেসব দেওয়া হবে ওয়েবসাইটে, এমনটিও বলেছেন তিনি। একটু জানতে চাই যে আমাদের বর্তমান সময়ে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মাঝে প্রত্যাশার বিস্তর ফারাক রয়েছে। জুলাই চার্টারের বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো কি? কতটা চ্যালেঞ্জিং? রাজনৈতিক দলগুলোর ভেতরে নানা মুনির নানা মত থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো ডেমোক্রেটিক প্র্যাকটিস। ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হলো বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবে, সেই জায়গার ভেতর থেকে এখন আমাদের ন্যূনতম কিছু ঐক্যমতের জায়গাটা খুঁজে পেতে হবে। কেন পেতে হবে? তার কারণ হলো বাংলাদেশের ভেতরে যেহেতু অনেকগুলা বাজে ইভেন্টের ভেতর দিয়ে বাংলাদেশের গতি প্রকৃতি এগিয়ে গেছে, এই মুহূর্তে কিছু ব্যাপারে যদি ঐক্যমত না থাকে তাহলে তো সামনের দিনেও যে লাউ সেই কদুই হয়ে যাবে, তাতে তো জনগণের প্রত্যাশাটা মিট আপ করবে না। এখন দেখবেন রাজনৈতিক দল মানে আপনি বড় দলের যদি কথা বলেন ডেফিনেটলি বিএনপি, তারপরের যদি দলের কথা বলেন যদিও ভোটের প্রপোর্শনাল হিসাবে ওই অর্থে না, কিন্তু জামাতের একটা ভালো ইম্প্যাক্ট আছে, ছাত্রদের নতুন দল আসছে, এই দলগুলো যেমন আলোচনায় আছে, একই সাথে কিছু কিছু দল আছে যে যাদের হয়তোবা দেশব্যাপী তাদের ওই অর্থে জনপ্রিয়তা না থাকলেও আঞ্চলিকভাবে কিছু কিছু ভোটের রাজনীতিতে তাদের প্রভাবটা আছে। এই জায়গাতে বেসিক কিছু জায়গা, যেমন ধরেন যে ইলেকশনটা কবে নাগাদ হতে পারে, লোকাল ইলেকশন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এই ব্যাপারে কথাবার্তা হতে পারে। যেমন আমাদের ট্রেডিশনাল যে ইলেকশনের প্রসেস আছে, ওই যে ফার্স্ট পাস দ্য পোস্ট, এই অর্থে নাকি আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইলেকশন হবে, এই অর্থে কথা হতে পারে। সংবিধানের সংস্কার সংক্রান্ত ব্যাপার, যদিও এই সরকার অনেক কিছু করে যেতে পারবে না, এটা কিন্তু বাস্তবতা, অনেক তাত্ত্বিকেরা নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। কিন্তু আনুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থার কথা বিএনপি নাকচ করেছে, এবং সেই সঙ্গে বিএনপি বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই ওঠে না। বিএনপির মতো বড় দলের দাবি কি আসলে সরকার উপেক্ষা করতে পারবে? ফিল্ড লেভেলের বাস্তবতাটাকে আসলে উপেক্ষা করা রাজনৈতিক দলগুলোর জন্য যেমন অসম্ভব, একই সাথে সরকারের জন্য অসম্ভব হয়ে যাবে। যেমন দেখেন মাঝে অনেক কিছু প্রস্তাব কিন্তু ছিল, অনেক কিছু ছিল যে জায়গায় রাজনৈতিক দলগুলো চায় না, এই জন্য সরকার ফেইল করেছে। এবং সেই ফেইল করার ব্যাপারটাও আপনার বুঝতে হবে। এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে অনেক ধরনের হাইপ আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করে ফেলতে হবে, রাইট? এই কথা কেউ যদি বলে, আমি বলবো বাংলাদেশের রুট লেভেলের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখা উচিত। রুট লেভেলের ইলেকশনগুলোতে আমি একটা জিনিস বিশ্বাস করি, এটা দলীয় প্রতীকে যদি ইলেকশন না হয়, না হওয়াটাই বেটার। দলীয় প্রতীকে রুট লেভেলের ইলেকশন হবে এটা আসলে কেউই এক্সপেক্ট করে না। যদি সেটা না হয়, এই জায়গায় রুট লেভেলে যেসব আওয়ামী লীগের পারপেট্রেটর ছিল, অ্যাটলিস্ট ধরেন যে ডিরেক্ট মানুষ খুন করে নাই কিন্তু আওয়ামী লীগকে ফান্ড দিত, আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করতো, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাদের হাতে যথেষ্ট পরিমাণ টাকা আছে, তারা এই সোসাইটিরই অংশ, তারা চুপচাপ বসে আছে, তারা তো এই ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করবে না। আর রুট লেভেলের ইলেকশনের কথা কেউ যদি বলে, তারা বোধহয় যে বাংলাদেশের ইলেকশনটা কিভাবে কাজ করে এই ব্যাপারটা আমি এই জন্য বলি যে দেখেন আমরা এসি রুমে বসে অনেক তাত্ত্বিক কথা বলতে পারি, বাট ফিল্ড লেভেলে গিয়ে যদি মানুষের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন রুট লেভেলের ইলেকশন একদিনে সম্ভব হয় না। ধরেন আপনি উপজেলা পরিষদের ইলেকশন দিবেন, এটা কি একবার বাংলাদেশের সব উপজেলার ইলেকশন করা পসিবল? ইম্পসিবল একটা ব্যাপার। বেশ কিছু ধাপে এই ইলেকশনগুলো করতে হয়, তাহলে একটা লম্বা সময় কিন্তু চলে যাবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে এখন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে গেলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত অবধারিতভাবে পেছাবে। এই মুহূর্তে যদি করতে চান এবং সেই করার ক্যাপাসিটি কি এই সরকারের আছে, কেউ যদি বলে যে এই সরকারের লোকাল লেভেলের ইলেকশন করার ক্যাপাসিটি আছে, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না যে তারা সুস্থভাবে সেই ইলেকশনটা করতে পারবে। কারণ একটা ইলেকশন করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। আইন শৃঙ্খলার ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং শেখ হাসিনা যেটা করতো বিগত 15 বছরে দেশে কোনো ইলেকশন হয় নাই। মানে ন্যাশনাল ইলেকশনের কথা যদি বাদও দেই, ধরেন মেয়র ইলেকশনের কথা যদি বলেন, চেয়ারম্যান ইলেকশনের কথা যদি বলেন, বিভিন্ন জায়গায় কোনো ক্যাপাসিটিতে কিন্তু ইলেকশনটা হয় নাই।
রুট লেভেলে ইলেকশন করার জন্য অনেক ক্ষেত্রে দলীয় প্রতীকের বাইরেও মানুষের কিন্তু মাসল পাওয়ার এক্সারসাইজ করার একটা বড় জায়গাটা আছে। এবং আপনি এই যে ইলেকশনটা করবেন, আপনার পুলিশ ঠিক মতো ফাংশন করছে? উত্তর হলো করছে না। আপনি প্রত্যেকটা জায়গায় লোকাল প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের সাথে গিয়ে কথা বলেন, তারা দেখবেন পুলিশের কাজটা ঠিক মতো হচ্ছে না, বিভিন্ন লোকাল প্রশাসনের কাজটা ঠিক মতো হচ্ছে না, তাহলে ওই ইলেকশন যে ফেয়ার হবে এই গ্যারান্টি কে দিবে? এবং এই ইলেকশন করতে গিয়ে নতুন করে যদি খুনাখুনি হয়, ভোট রিগিং হয়, মাসল পাওয়ারের এক্সারসাইজ হয়, এটাতে আলটিমেটলি কাদের জাস্টিফিকেশনটা রেডি হবে বলেন তো? ডেফিনেটলি পলাতক লীগের। এই পলাতক লীগ তখন বলার চেষ্টা করবে এই দেশের মানুষই খারাপ, এই দেশে ইলেকশন হওয়া পসিবল না, আমাদের কোনো দোষ ছিল না। তো আপনি যে কাজটা করার ক্যাপাসিটি নাই সেই কাজটা যদি জোর করে করতে চান, এর মিনিংটা হইল আপনি একটা ভস্কট পাকাবেন। লোকাল ইলেকশন হওয়ার ব্যাপারটা নিয়ে যারা আলোচনা করছে, আমার কাছে মনে হয় রুট লেভেলে যে দেখা উচিত ল অ্যান্ড অর্ডার ঠিক মতো ফাংশন করছে কিনা, ইলেকশন যেভাবে চলে সেই ব্যাপারটা ঠিক আছে কিনা। এবং জাতীয় ইলেকশনেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রতীক, রাজনৈতিক দল, বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, কিন্তু রুট লেভেলে মাসল পাওয়ারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা অপ্রিয় সত্য কথা, এটা বললে অনেক অডিয়েন্স আবার ভাববেন, শহরের অনেক পলিটিক্যাল অডিয়েন্স যারা আছেন তারা ভাববেন কি সব আগুজুবি কথাবার্তা বলছে, ইলেকশন তো হয়ে গেলেই হয়। কিন্তু অনেক ক্ষেত্রে কাজীর গরু কেতাবে থাকে, গোয়ালে থাকে না। রুট লেভেলের ইলেকশন যারা যারা আছে, আপনারা সাংবাদিক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, রুট লেভেলে গিয়ে দেখেন যে এই সরকারের এই ক্যাপাসিটিটা বর্তমানে আছে কিনা। সেটা যদি না হয়, খুনাখুনি হলো, ভোট রিগিং হলো, এই জিনিসগুলো খুব বাজে রকমের একটা মেসেজ দিবে এবং দেশ কিন্তু স্টেবল হতে পারবে না। তবে এই জায়গায় একটা কথা আছে, আবার ওই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে যে কথাবার্তাগুলো হয়, বর্তমানের যে এক্সিস্টিং সিস্টেম আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এবং এই দুইটার ভেতরে আমার কাছে যেটা মনে হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা হলে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু আবার শিক্ষিত না, এই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি। ধরেন আপনি একজন এমপি, আপনার রুটের সাথে কানেকশন যদি ঠিক না থাকে, আদতে কিন্তু ওই এলাকার মানুষের যেসব চাহিদা থাকে সেটা আপনি বুঝতে পারবেন না। অনেক এমপিরাই থাকে, রাজনৈতিক দলেরই এমপি থাকে, ধরেন তারা ইলেকশনের টাইমে ইলেক্টেড হয়ে যায়, পরবর্তী 5 বছর আর এলাকার সাথে কোনো যোগাযোগও রাখে না। সো এইরকম কাজ যদি হয়, ধরেন আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে সারা দেশে ইলেকশনটা করলেন, এতে করে কিন্তু রুটের সাথে, কারণ আপনি আলটিমেটলি পার্লামেন্টে কাকে পাঠাবেন এটার সাথে কি তাহলে জনগণের সম্পৃক্ততা থাকবে? এমন মানুষ পার্লামেন্টে তখন চলে যেতে পারে যার সাথে ওই মানুষগুলোর কোনো যোগাযোগ নাই। তো এতে করে ওই যে মানুষের একটা গণচাহিদা, মানে গণস্পৃহা যেটা আছে, সেই জায়গা থেকে তো দূরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আমি একই সাথে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারও কিন্তু ডিপ্রাইভড হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ডিপ্রাইভড হওয়ার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে না খুব ক্রুশাল একটা মোমেন্ট চলছে। দেখেন, আমি খুবই খুশি হতাম যদি রাজনৈতিক দলগুলো একটা সলিড পয়েন্টে চলে আসতো, সরকার একটা সলিড পয়েন্টে আসতে পারবে কিনা সেই প্রশ্ন নিয়ে আমি শহীদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টাও কিন্তু তাগিদ দিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার পথে অভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার, কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা হলো আমরা দেখছি যে অভ্যুত্থানের শক্তিগুলো যার যার এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কি বলবেন? হ্যাঁ, খানিকটা সেরকমই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, যেটি অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে এই জুলাই বিপ্লবের পরে জনগণের প্রত্যাশা ছিল যে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য তৈরি হবে, একটি জাতীয় ঐক্য তৈরি হবে, যার ভিত্তিতে পরবর্তীতে নির্বাচন হবে, সরকার গঠন হবে, দেশটি একটি সঠিক পথে আগাবে। তো সেই জায়গাটায় তো রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখা যাচ্ছে কিছুটা ভিন্নতা আমরা লক্ষ্য করছি আমাদের চিন্তার সাথে, যেগুলো যায় না আসলে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো চিন্তা করবেন বিষয়গুলোতে। তো আরেকটা বিষয় আসি, যেটা সেখানে যেই নির্বাচনের কথা যেটা সাইদ আব্দুল্লাহ বললেন, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে পদ্ধতির কথা বলা হয়েছে, তো এখানে রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো অনেকে আলোচনা করেছেন, যারা এই দাবিটি করেছে তাদের সাথে আমি কথা বলেছিলাম। তো তখন তারা বলেছিল যে দেখেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে বিষয়টা আসছে এজন্য যে তারা জনগণের সাথে তাদের সম্পর্ক কমে যাবে, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম প্রশ্ন আসছে সেখানে। তো তখন বলা হলো যে যারা পার্লামেন্টে যাবেন তারা তো তাদের মূল কাজ হচ্ছে দেশের আইন প্রণয়ন করা, আর জনগণের সাথে সম্পৃক্ত রাখার জন্য লোকাল গভর্নমেন্ট আছে, স্থানীয় যে প্রতিনিধিরা আছে, তাদের চাহিদাগুলো তো তারা মিট আপ করবে। সুতরাং ওই জায়গাটায় সেখানে সেই যোগ্য লোককে পাঠানোর জন্য এটা একটা উত্তম পদ্ধতি, তাদের যুক্তি তাদের কাছে রয়েছে। সুতরাং সেই যুক্তি নিয়ে আমরা আরেকদিন ডিবেট হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা তাদের কাছে যে জবাব রয়েছে সেটা যদি আমরা শুনি তাহলে হয়তো এটা নিয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসা যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টিও এখন অমীমাংসিত। এটি হুট করেই যে
এই পিআর সিস্টেমের নির্বাচন এদেশে কতটা কার্যকর হবে, এই সরকার পারবে কিনা, সেটি তো আরো ভাবনার বিষয়। সেটি নিয়ে আলোচনা কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রস্তাবনা আমরা দেখেছি, সেটি বাংলাদেশের পার্সপেক্টিভে কতটা বাস্তবায়ন সম্ভব, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে, বাংলাদেশের বাস্তবতায় কতটা বাস্তবায়ন সম্ভব? আসলে দেখুন, যেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে, আমার মনে হয় যে সংস্কার কমিশনের পক্ষ থেকে এরকম একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। একটি পয়েন্ট আছে যে সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করবার, এবং বিএনপির পক্ষ থেকে যে 31 দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল, তার ভিতরও একটা জায়গায় এই বিষয়টি রয়েছে। আমার মনে হয় যে বর্তমান বাংলাদেশে এই বিষয়টি খুব সহজ হবে বলে আমার কাছে মনে হয় না। এটির জন্য আরও সময় নিতে হবে, কারণ বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে, তো সামনের 1-2টি নির্বাচন যে আগের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করলে নির্বাচনটা সহজ হবে। নতুন কোনো পদ্ধতি এখন অ্যাডাপ্ট করতে গেলে দেখা যায় যে এটা নিয়ে হিতে বিপরীত হতে পারে। এই বিষয়টি আমার মনে হয় যে যারা এটি নিয়ে কাজ করছেন তারা ভাববেন, যারা সরকারে রয়েছেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে এটি সম্ভব হবে কিনা, কতদিনে সম্ভব হবে, সেটির জন্য আমার মনে হয় যে আরো সময় নেওয়া দরকার। এটি নিয়ে আমার কথা বলার সময় বোধহয় এখনো আসেনি। শহীদুল ইসলাম, একটু রাষ্ট্র সংস্কার বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এতদিন আমরা রাজনৈতিক মহলে যে বিতর্কটা দেখেছি যে সংস্কার বাস্তবায়ন করবে কে, অন্তর্বর্তী সরকার নাকি রাজনৈতিক বা নির্বাচিত সরকার, গতকাল প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে জানালেন সংস্কার রাজনৈতিক দলগুলোকে করতে হবে, সেক্ষেত্রে কমিশন ও সরকার সহযোগিতা করবে। সেই বিতর্কের অবসান হলো কি? দেখুন, এই কথাটা আমি আগে আরেকবার বলেছিলাম যে সরকার কি কি সংস্কার করতে চায় সেটি তাদের পরিষ্কার করা উচিত, রাজনৈতিক দলগুলো কি কি সংস্কার চায় সেটিও পরিষ্কার করা উচিত। দুটি পক্ষের যদি সমন্বয় হয় তাহলে এটি সহজ হবে। সরকার এক ধরনের সংস্কারের চিন্তা করছে, রাজনৈতিক দলগুলোর ভিতরে আরেক ধরনের প্রত্যাশা রয়েছে। এটি করতে গেলে দেখা যাবে যে তখন রাজনৈতিক দলগুলো যদি বেঁকে বসে তাহলে সরকারের জন্য এটি যেমন জটিল হবে, আবার সরকার যেই কাজটি করতে চাচ্ছে, রাজনৈতিক দলগুলো যেটি চাচ্ছে সেটি যদি সরকার আবার সেটি অ্যাড্রেস করতে যায় সরাসরি তাদের চিন্তার বাইরে গিয়ে, সেটিও তারা পারবে না। সুতরাং এই জায়গাটিতে দুইটা পক্ষের সমন্বয়টা হওয়া জরুরি ছিল। সেই কাজটি গতকালকে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা এটি অ্যাড্রেস করেছেন যে সংস্কারগুলো রাজনৈতিক দলের মধ্যে থেকে আসতে হবে, তারা সংস্কারগুলো করবে। এখন তারা কি সংস্কার করবে, রাজনৈতিক দলগুলোর কাছে কি সংস্কারের দায়িত্ব এবং ক্ষমতা রয়েছে, তারা সংস্কার করতে পারে। তাদের দলের ভিতরে যে সমন্বয়হীনতা যদি থাকে সেটি তারা সংস্কার করতে পারে, তাদের নেতৃত্বের কোনো সংকট থাকলে সেটি তারা সংস্কার করতে পারে। তাদের ভিতরে যদি যে দাবিগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে যে এখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছে, হাটবাজার দখলের সাথে জড়িত হয়ে গেছে, সেগুলো সংস্কার তারা করবে। কিন্তু প্রশাসনিক সংস্কার যেগুলো একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কারগুলো দরকার, ন্যূনতম যে সংস্কারগুলো, সেগুলোকে রাষ্ট্রকেই করতে হবে। আর সেই সংস্কারগুলো করবার ক্ষেত্রে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর থেকে তারা পরামর্শ নিতে পারে, এবং সে কথাটিই কালকে বলছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে। এর মানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা সংস্কার একটা তালিকা যদি তারা দেয় যে এই সংস্কারগুলো করুন, এরপরে একটি নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করুন, তাহলে সেটি তাদের জন্য সহজ হবে। আমার মনে হয় যে সে কথাটি তিনি বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সাইদ আব্দুল্লাহ, গতকাল সার্জিস আলম বললেন আওয়ামী লীগের অনেক নেতা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, আমরা খুনি দলের সঙ্গে কোনো আপোষ করব না। পর্দার অন্তরালে আসলে হচ্ছেটা কি? রাজনীতির ব্যাপারটা এরকম, পর্দার অন্তরালে অনেক কিছুই হয় এবং সেই কথাগুলো মাঝে মাঝে সামনেও চলে আসে। কেউ কেউ ইনফরমালিও বলে ফেলেন, কেউ কেউ অনেক বাগাড়ম্বরও করে ফেলেন। আওয়ামী লীগের অনেক নেতা সেফ এক্সিট নিতে চাচ্ছে, এই কথাটা মোটা দাগে বলার আগে আমার কাছে এইটা মনে হয় যে বলাটা বেশি মাত্রায় জরুরি যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা দেশের বাইরে গেল কিভাবে। এই প্রশ্নটা যদি করা যায়, আমার কাছে মনে হয় যে অনেকগুলো প্রশ্নের উত্তরটা খুব সহজ হয়। 6 আগস্টেও এমন হয়েছে যে ছাত্রলীগের নেতা ঢাকা এয়ারপোর্টে তাদেরকে আটকানো হয়েছে, পরবর্তীতে তার এখন ছবি দেখা যাচ্ছে উনি লন্ডনে হাস্যোজ্জ্বল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই দেখার তারপরে যদি আপনি চিন্তা ভাবনা করেন, দেখবেন অনেক মানুষ, অনেক হেভি ওয়েট আওয়ামী লীগের নেতারা, তারা কিন্তু আগস্ট মাসে না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে পর্যন্ত তারা দেশের বাইরে চলে গেছেন। এই দায়টা কার?
আবার অনেক ক্ষেত্রে এটাও তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের আমলে প্রচন্ড বেনিফিশিয়ারি যারা ছিল, ধরেন লোকাল ইলেকশনই করছে, যে লোকাল ইলেকশন নিয়ে একটু আগেও আমরা কথা বললাম, কাউন্সিলররা যারা ছিল তাদেরকে পুনর্বাসন করার জন্য তো ছাত্ররাও তো দাঁড়িয়ে গেছে, জেনে হোক আর না বুঝে হোক, কিন্তু তাদের অসাবধানতা তো ছিল। প্রেস ক্লাবে দাঁড়িয়ে যেসব কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার জন্য তারা একমত হয়ে চিল্লাপাল্লা করছে, সেই জায়গাতে আওয়ামী লীগের পারপেটেটর ছিল এমন মানুষও ছিল, স্টেজেই ছিল, শুধু সামনেই না। তাহলে এদেরকে পুনর্বাসন করার দায় তো অনেক ক্ষেত্রে নানা মানুষের ঘাড়েই তো চলে আসে। অনেক জায়গায় কিন্তু এমন দেখা যাচ্ছে রুট লেভেলের রাজনীতিটা না, আমাদের শহর কেন্দ্রিক রাজনীতির প্যাটার্ন একটা, রুট লেভেলের রাজনীতির প্যাটার্নটা অন্যরকম। আপনি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলছেন, রাজনীতিতে গুঞ্জন রয়েছে যে ভোটের সমীকরণে আওয়ামী লীগকে তলে তলে সবাই চাইছে, আসলেই কি তাই? আওয়ামী লীগের একটা ব্যাপার কি, আওয়ামী লীগ যে ধরনের কাজ করেছে এই কাজের তো অবশ্যই বিচার হওয়াটা জরুরি। একই সাথে আওয়ামী লীগের কিন্তু জেনুইন কিছু সাপোর্টারও ছিল, এটাও কিন্তু অবাস্তব না। এমনকি এখনো যদি ইলেকশন হয়, বেশ কিছু অংশ দেখা যাবে তারা অন্ধ, তাদের কোনো কি করেছে এটা ম্যাটার করে না, তারা আওয়ামী লীগ নৌকা, এই কারণে তাদেরকে ভোটটা দিতে হয়। সো এই জায়গাটা নিয়েও অনেকে অনেক প্ল্যান করতেই পারে, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কোনো কথা নাই, কিন্তু এই কাজগুলো অনেক ক্ষেত্রে উচিত না। উচিত না আমি এই সেন্সে বলছি, যারা ধরেন একজন লুটপাট করে একটা ব্যবসা চালালো, ব্যবসাটা চালানোর কারণে সে দেশের বাইরে চলে যাওয়ার টাইমে সে কি করলো, অন্য রাজনৈতিক দলের যারা যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে, তাদের কাছে বললো এই ব্যবসাটা আপনি দেখেন, মাস শেষে টাকা দিয়ে আমি বাইরে চলে গেলাম। এই কাজটা যারা করছে এটা তো খুবই দুর্বিষহ একটা ব্যাপার না? এমন অনেক ঘটনা ঘটেছে যে যারা আওয়ামী রেজিমে খুব বাজে কাজ করেছে তারা এখন বিভিন্ন পলিটিক্যাল দলের কাছে শেল্টার পাচ্ছে, ওই সব দলের চেয়েও তারা ব্যক্তিগত টাকার স্বার্থটাকে বড় করে দেখছে, এমন নেতা আছে, প্রত্যেকটা দলেই আছে। বিএনপিতেও অনেকেই আছে, জামাতেও অনেকে আছে, এবং ছাত্রদের ভেতরেও অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে দেন দরবার করছে, এমনও তো কিছু কিছু রিপোর্ট কিন্তু নিউজ পেপার এবং বিভিন্ন জায়গায় উঠে আসছে। আমি বিশ্বাস করি না যে এই কাজগুলো হচ্ছে না, কিন্তু এই কাজগুলো হওয়া উচিত ছিল না। তার কারণ কি, অন্তত পক্ষে কিছু জায়গায় আমাদের একমত হওয়াটা জরুরি ছিল। যাদের হাতে ছোট ছোট বাচ্চার রক্ত লেগে আছে, যাদের হাতে 1400 মানুষের খুনের তকমা আছে, যাদের হাতে বিগত 15 বছরে গুম খুনের ইতিহাস আছে, তাদেরকে কেউ যদি পুনর্বাসন করে নিজেদের মোরালিটি ভেঙে শুধুমাত্র রাজনীতির কয়েকটা ভোটের সমীকরণে, এটা অনেক বাজে রকমের একটা সিদ্ধান্ত। তাহলে কিন্তু এত মানুষের যে রক্ত দিল সেই জায়গাটা ব্যর্থ হয়ে যায়। যারা অপরাধ করেছে, রাজনৈতিক মহলে শুনছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য শুনছি, সেগুলো কি শুধুই লোক দেখানো? অনেক ক্ষেত্রে এমন আছে যে সামনে এক কথা বলছে, পেছনে আর এক কথা হচ্ছে, এমন কাজটা হচ্ছে। যেমন আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে যেটা মনে হয়, তারা যে ধরনের অপরাধ করেছে, এবং এটা কিন্তু শুধুমাত্র ন্যাশনাল স্ট্যান্ডার্ডে না, এখন তাদের অপরাধটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেও প্রুভড হয়ে গেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসেছিল, তাদের রিপোর্টটা নিশ্চয়ই পড়েছেন, এবং সেটা পড়লে দেখতে পারবেন কিভাবে প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার নির্দেশনায়, আর্মির নির্দেশনায়, বিভিন্ন জায়গার তাদের স্টেট অ্যাপারেটাস ইউজ করে কিভাবে মানুষকে গুম খুন করা হয়েছিল। সো আন্তর্জাতিকভাবেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে, এবং এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছুই করা যায়, এই দাবিটা অনেকে তোলেন। কিন্তু আমি যেটা মনে করি, এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছু করার একবার ব্যাকফায়ার করার সম্ভাবনা থাকে, এটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হওয়া উচিত। আইন উপদেষ্টা জানিয়েছে যে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিষয়ে আসলে ভারতের মনোভাব নেতিবাচক, তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না। সেই জায়গায় আমি আসছি, তার আগে ওই পয়েন্টটাকে আমি একটু বলি। জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং বিগত 15 বছরে যেসব নেতা ডিরেক্ট পার্টিসিপেট করেছে তাদের বিরুদ্ধে ব্যান অবশ্যই করা উচিত। একই সাথে এই আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, নৌকা থাকবে কি থাকবে না, এই পলিসিটা ইনিশিয়াল স্টেজে জুডিশিয়াল পলিসির মাধ্যমে, তারপর যখন সংসদ আসবে, সংসদে আসার পরে সংসদে এটা ডিবেট হতে পারে, এমনকি এটা গণভোটে চলে যেতে পারে, কারণ গণভোটটা কিন্তু আবার ব্যাক চলে এসেছে। পঞ্চদশ সংশোধনী যেটা ছিল ওইটা যেহেতু পার্টিকুলার কিছু কিছু অংশ বাতিল করা হয়েছে, দেশে কিন্তু আবার গণভোট চালু হয়ে গেছে। সো আওয়ামী লীগের ব্যাপারটা গণভোটের মাধ্যমে ডিসাইড করা যায়। আর যে কথাটা বললেন যে ভারতের যে ইস্যুটা, এই ইস্যুটা ভারতের ব্যাপারটা ডিল করার জন্য আমাদের ডিপ্লোম্যাটিক্যালি খুবই সাউন্ড হওয়াটা জরুরি। আওয়ামী লীগকে শেল্টার কে দিচ্ছে? ডেফিনেটলি দিস ইজ ইন্ডিয়া। এই জায়গায় তো এত ঢাক ঢাক গুড়গুড় করার কিছু নাই। এই যে এত মানুষকে মেরে ফেলার পরে, এই ধরনের মানবতা বিরোধী অপরাধের পরে শেখ হাসিনাকে কিন্তু অনেক দেশ আশ্রয় দেয় নাই। সে অনেক দেশে কিন্তু লবিং করার চেষ্টা করেছিল সেসব দেশে যেতে, তারা তো আশ্রয় দেয় নাই। আশ্রয় দিয়েছে কে? ইন্ডিয়া। শেখ হাসিনাকে ওই জায়গায় রাখবে, শেখ হাসিনার ফোন কল ফাঁস করার ব্যবস্থা করবে, এবং ক্ষণে ক্ষণে বিভিন্ন মানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ছড়াবে, আর তারা এক্সপেক্ট করবে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। নো, বরং ইন্ডিয়ার উচিত শেখ হাসিনার এই যে ধরনের অধ্যত্বপনা কাজ চলছে, যেমন তারা তো একটা হরতালও কল করেছে,
তাদেরকে বলছে বিভিন্ন মানুষ যারা আছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, রাস্তাঘাটে এই করো সেই করো। এই কাজগুলো কি আপনার মনে হয় যে ইন্ডিয়ার পারমিশন ছাড়া, ইন্ডিয়ার অনুমতি ছাড়া, অ্যাটলিস্ট মৌন সম্মতি ছাড়া হচ্ছে? আমি এটা বিশ্বাস করি না। কারণ বিগত দিনগুলোতে শেখ হাসিনাকে পেলে পুষে ইন্ডিয়া মানুষ করেছিল। সামনের দিনগুলোতে শেখ হাসিনা ইস্যু ইন্ডিয়ার সাথে কিভাবে ডিল করবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সরকারের যে ধরনের ডিল হবে তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখা উচিত। হাসিনা ইস্যুতে ইন্ডিয়ার মনোভাব এবং সেই মনোভাবের প্রেক্ষিতেই ইন্ডিয়ার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক কিভাবে রান করবে সেটা আমাদের ভেবে দেখাটা অত্যন্ত জরুরি। আপনি নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ বিষয়ে মোদি তার দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ ট্রাম্পের সামনে তুলে ধরেছেন, জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মোদির এই উদ্বেগের আসলে বার্তাটা কি? মোদির উদ্বেগের বার্তাটা হওয়াটা খুবই অস্বাভাবিক কি কোনো ঘটনা? শেখ হাসিনা তো আসলে শেখ হাসিনা হিসেবে দেশ শাসন করে নাই, সে তো দিল্লি দাসী হিসেবে দেশটাকে শাসন করেছে। এবং দিল্লি দাসী হয়ে দেশের মানুষের পর এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করার কারণে আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশের ওই যে পালিয়ে যাওয়ার নজির ছিল লক্ষণ সেনের, শত বছর আগে লক্ষণ সেনের পরে দ্বিতীয় যে ব্যক্তিটা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে সেটা হলো শেখ হাসিনা। এবং পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার জায়গা থেকে কি লেভেলের ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এটা তো নিশ্চয়ই আপনারাও অবগত। এবং সর্বশেষ যে ঘটনাটা, মোদি কি পাত্তাটাই পেয়েছে? ডোনাল্ড ট্রাম্প আর মোদি যখন পাশাপাশি বসেছিল, ইন্ডিয়ান এক সাংবাদিক যিনি ফ্যাক্টটাকে ডিস্টর্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকাটা ছিল, এবং সেটা ইম্পোজ করে দিচ্ছিল যে তার মুখ দিয়ে কথাটা বের করে নিবে জো বাইডেনের সময়। ওই জায়গায় ডোনাল্ড ট্রাম্প সরাসরি কি বলেছেন? অ্যাবসলিউটলি নো, যে কোনো ডিপ স্টেটের ভূমিকাটা ছিল না। এবং সেটা কিন্তু দেখেন মিডিয়ার ব্যাপারে আবার কারসাজি কিভাবে হয় সেই ব্যাপারটা, ওই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যেহেতু ইন্ডিয়ান জার্নালিস্ট প্রশ্ন করেছে, আমাদের ডোনাল্ড ট্রাম্প যেটা করলো ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য বললো যে এই প্রশ্নের উত্তরটা ছেড়ে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর জন্য। নরেন্দ্র মোদী কিন্তু ওই উত্তরটাও আর দেয় নাই, সে ইউক্রেন রাশিয়া দিয়ে শুরু করলো, এটাই তো হওয়া উচিত। কিন্তু সেই ব্যাপারটা তো ভিন্ন কথা বলছে। ভারতের গণমাধ্যম তো অনেক কিছুই বলে, সেটাকে আমরা বিশ্বাস করব? তারা যে ধরনের, আমি তো মনে করি এমন কিছু বাঙালি সাংবাদিক আছেন তারা বক্তব্যকে এভাবে ব্যাখ্যা করছে যে বাংলাদেশকে সঁপে দিয়েছে ভারতের কাছে। শুধু কি ভারত করেছে, বাংলাদেশের মিডিয়াগুলো করে নাই? আমি নিজে এটার তীব্র প্রতিবাদ করেছি এবং আমাদের প্রতিবাদের মুখে কয়েকটা মিডিয়া আবার পরবর্তীতে তারা কিন্তু ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়েছে এবং তারাও এটার ইংলিশ অনুবাদ করেছিল এইভাবে যে বাংলাদেশকে মোটামুটি মানে মোদির হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প। এইটা যে কত বড় ডিসইনফরমেশন, এবং আমি মনে করি না যে এইটা আনইনটেনশনালি করেছে, অনেকেই ইচ্ছাকৃতভাবে ফ্যাক্টটাকে এবং ডিস্টর্ট করার চেষ্টা করেছে। এবং মিডিয়ার সঙ্গে এই প্রশ্নটাও কিন্তু আসে যে ভবিষ্যতে আসলে যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে কিনা, এই ব্যাপারটা সময় বলে দিবে। তবে আমার কাছে যেটা মনে হয় 2020 সালের পর থেকে ওই যে র্যাবের পর যখন থেকে স্যাংশন আসলো, যদি ভারতের চোখ দিয়েই দেখতো তাহলে এই স্যাংশনটা আসতো না। এবং ক্রমাগত ইন্ডিয়া কিন্তু অনেকগুলো ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কি হচ্ছে? বরং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক মিশনগুলা যেভাবে কাজ করছে তাতে করে ইন্ডিয়ান ডিসইনফরমেশন খুব একটা কাজ করছে না। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।